এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি দাম না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। আমি যা বলবো তাই হবে। এখানে কে দারোগা থাকবে, কে ওসি থাকবে, কে ডিসি থাকবে, সবকিছু আমার সিদ্ধান্তে হবে। ওই পাওয়ার পলিটিক্সটা করতেছে কিন্তু আমাদের আমির হামজা। আমি তো মনে করি জামাতের যারাই আছেন, যারা এমপি হয়েছেন, তারা ওই আমির হামজার মতো পাওয়ার পলিটিক্স করেন। মুফতি আমির হামজা এমপি কি জিনিস ভিপিনুর এবং তার দল টের পেল এবং শিক্ষা পেল। নাকানি চুবানি খেয়ে এখন আমির হামজার সাথে আপোষ করতে চায়, বিএনপিকে মধ্যস্থতা রেখে হাতে পায়ে ধরা শুরু করেছে যে হুজুর আসেন, আমরা আর পাচ্ছি না, আমাদেরকে মাফ করে দেন। এই জায়গায় কোনো চাঁদাবাজি আমার আসনে চলবে না ইনশাআল্লাহ। কেউ কাউকে চাঁদা দেবেন না, কেউ কারো কাছে চাঁদা নেবেন না। ভাই ছাড় দিবেন না, যেখানে অন্যায় সেখানেই ঝাঁপায়া করবেন। কাকে ভয় পাবেন? কিসের ভয়? কেন ভয় পাবেন? আপনাদের সঙ্গে তো জনগণ আছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওতে আজকে যারা জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে তারই আলোকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। দর্শক, ভিডিওর অংশবিশেষ দেখেই হয়তো বুঝতে পারছেন যে আসলে ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক বলবো, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, আসল ঘটনা জানতে পারবেন। তার আগে একটি কথা বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন আমরা দেরি না করে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে আসি। মুফতি আমির হামজা এমপি কি জিনিস ভিপিনুর এবং তার দল টের পেল এবং শিক্ষা পেল। নাকানি চুবানি খেয়ে এখন আমির হামজার সাথে আপোষ করতে চায়, বিএনপিকে মধ্যস্থতা রেখে হাতে পায়ে ধরা শুরু করেছে যে হুজুর আসেন, আমরা আর পাচ্ছি না, আমাদেরকে মাফ করে দেন, প্লিজ আমাদেরকে জেল খাটাইন না। এবার বুঝেন যে আমির হামজা কি জিনিস। কত বড় বড় কথা ভিপিনুরের। হ্যাঁ, জামাত শিবির নিষিদ্ধ করে ছাড়বো, নিষিদ্ধ করতে হবে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জামাত শিবির নিষিদ্ধ করতে হবে, নূর রাশেদ, কত বড় বড় কথা। সেই নূরের গলা শুকিয়ে গেছে। এদিকে ভিপিনুরের মন্ত্রিত্ব চলে যায় ভাব। আওয়ামী লীগ বলায় নিজের ঘনিষ্ঠতা বাড়াতে তারেকদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন, লেভেল কত নিচে নেমেছে দেখেছেন। দর্শক, আমির হামজার সাথে সাক্ষাৎ করেছে ভিপিনুরের দল গণ অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা নেতৃবৃন্দ এবং বিএনপিরও কেউ কেউ ছিল বলে আমরা কোনো কোনো খবর থেকে জানতে পেরেছি। কিন্তু আমির হামজা বলেছেন যে না, তোমাদের সাথে আপোষ করব, মাফ করে দেব, এটা শুধু আমার একার ব্যাপার না, এটা কুষ্টিয়া জেলা জামাতের ব্যাপার, তাদের সাথে যোগাযোগ করব এবং কেন্দ্রের অনুমতি লাগবে। এবার বুঝেন যে মাপ চেয়েও এত সহজে মাপ পাচ্ছে না, অতএব সবার সাথে বেয়াদবি করতে যেতে হয় না। ওরা ভেবেছিল যে আমির হামজা নিরীহ মানুষ, হুজুর মানুষ, আলেম মানুষ, এর একটু পিটাই কি হবে। কিন্তু না, আমির হামজা কুষ্টিয়ার প্রধানমন্ত্রী, কুষ্টিয়ার 2 থানার ওসি বদলি করা হয়েছে, কুষ্টিয়ার ডিসি আমির হামজাকে নিয়ে আতঙ্কে থাকে যে উল্টাপাল্টা কিছু করলেই আমির হামজা এসে সরাসরি ধরবে, মুখের উপর ধরবে যে আপনি এটা করলেন কেন, ব্যাখ্যা দেন। পুরো কুষ্টিয়া 3 আসনে যত অনিয়মকারী আছে, মাদক ব্যবসায়ী আছে, চাঁদাবাজ আছে, তাদের ঘুম হারাম। তারা সবসময় আতঙ্কে থাকে যে আমির হামজা কখন কি করে ফেলে। প্রশাসনের মধ্যে যারা ঘুষখোর আছে সবাই ভয় থাকে, কারণ আমির হামজা সারাক্ষণ পুরো কুষ্টিয়া চষে বেড়ান। কোনো এমপিকে দেখাতে পারবেন না তার নিজ নির্বাচনী এলাকায় এতটা সময় দেন যতটা আমির হামজা দেন। তিনি ওয়াজ ওইভাবে এখন আর করেন না। এমপি হয়েছেন, জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। আমরা ফেসবুক স্ক্রল করলে ভিডিও দেখি যে আমির হামজা অমুক স্কুলে গেছেন, কেন এখানে 6 ফুট জায়গা, সরকারি রাস্তার 6 ফুট জায়গা আপনি দখল করেছেন, স্কুলের মাঠে পানি কেন, ঠিকভাবে পড়াশোনা হচ্ছে কিনা, প্রাইমারি স্কুলের বাচ্চাদের অক্ষর জ্ঞান ঠিকভাবে তৈরি করতে পারছে কিনা শিক্ষকরা, সবকিছু তদারকি করেন। কুষ্টিয়ার প্রধানমন্ত্রী আমরা তাকে এমনি এমনি বলি না, কুষ্টিয়ার কিং, তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। দর্শক, এটা জামাতের একটা বিরাট বিজয় যে জামাতকে যারা নরম ভাবতো, যে জামাতকে পেটালে মারলে কাজ হবে বা কিছু হবে না, আগের চিন্তা চেতনায় আছে হাসিনা জমানার, যে জামাত শিবিরকে হত্যা করলে কিছুই হয় না, তাদের জন্য এটা একটা বার্তা যে জামাত শিবিরের গায়ে নখের টোকা দিলেও এক পর্যায়ে গোষ্ঠী শুদ্ধা যে মাপ চাইতে হয়, নইলে জেল খাটতে হয়, নইলে পাল্টা মাইর খেতে হয়, যে কোনো একটা। আমির হামজার ক্ষেত্রে হয়েছে সব, জেল খাটার সম্ভাবনা, ওরা পালিয়ে থেকেছে, মামলা হয়েছে, এরপরে দল বেঁধে মাপ চাইতে এসেছে, হুজুর মাফ করে দেন, এরপরে পাল্টা মায়ের তো কিছুটা খেয়েছে, আতঙ্কে দিন যাপন করেছে। এবং এদিকে ভিপিনুর তাদের কেন্দ্রীয় সভাপতি, তিনি নিজেই
সরকারের মধ্যে বেকায়দায় পড়ে এখন ঐক্যের গান গাচ্ছে। এত ঐক্যের গান গাচ্ছেন, তাহলে জামাত শিবিরকে নিষিদ্ধ করার কথা কেন বলেছিলেন আপনি? দেখেন বিভিন্ন ফেসবুক পোস্ট একদিন আগে, এত দীর্ঘ সংগ্রাম, এত প্রাণহানি, অল্প সময় এত বিভাজন, জুলাই ঐক্য অটুট থাকুক, জুলাই আমাদের সংগ্রামের প্রেরণা, ঐক্যের শক্তি। এখন তো আর 5 আগস্ট না, জুলাইও না, জুলাই তো প্রায় 5 আগস্ট পার হওয়া মানে জুলাই শেষ, 36 জুলাই শেষ। তো এখন জুলাই ঐক্যের কথা বিভিন্ন কেন বলছেন? এটা মূলত ওই যে জামাতকে নিষিদ্ধের কথা বলে দাবি করে যে নাকানে চুবানি খেয়েছে, যে শিক্ষা পেয়েছে, যে বেকায়দায় পড়েছে, যে মন্ত্রিত্ব চলে যায়, যে ভাব, যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন এসে ঐক্যের কথা বলছে। কমেন্ট বক্সে দেখলাম যে হাহারি একটার বন্যা, আর কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্যই বেশি। যে তুমি এখন ঐক্যের কথা বলছো, তুমি জামাত শিবিরকে নিষিদ্ধ চেয়েছিল কেন? তুমি তোমার লোকজন কেন আকবরী আমির হামজার উপর হামলা করতে গেছিল? এখন ঐক্যের কথা বললে হবে? ঐক্যের কথা বলে মাপ চেয়েও পার পাচ্ছে না। এখন কেউ কেউ আবার বলছে যে না, জামাত এটা বেশি অহংকারী কাজ করছে, ওরা বিপিনুর একটা এক প্রকার ক্ষমা চাওয়া মন্ত্রী মানুষ, তারপর ঐক্যের কথা বলছেন। তারপর আবার তার এই পোস্টের পর এটা বিপিনুর পাঠিয়েছেন যে আমির হামজার কাছে যাও, যে মাপটা চেয়ে দেখো যে মাপ করে কিনা হুজুর। তারপরে এরা দল বেঁধে গিয়েছে, ছবি তুলেছেন আমির হামজা, বাট চূড়ান্ত সমাধানে কিন্তু যাননি। এবং আমির হামজার স্ট্যান্সটা কতটা স্মার্ট দেখেন। আমরা মূলধারে কোনো গণমাধ্যমে খবরটা আসেনি, অনানুষ্ঠানিক সোর্সে যেটা জানলাম যে আমির হামজা বলেছেন যে এটা কুষ্টিয়া জেলা জামাত ডিল করবে, তাদের কাছে যেতে হবে, এবং কুষ্টিয়া জেলা জামাতকেও আবার কেন্দ্রীয় জামাতের অনুমতি লাগবে। কারণ একজন এমপির গায়ে হাত তুলবে, একজন এমপির গাড়ির উপর হামলা করবে, আর এটা সহজে আপোষ করবে, এটা হতে পারে না। কিছু কিছু ফৌজদারি অপরাধ আপোষযোগ্য নয়। আমির হামজার বাড়িতে হামলা করেছে, দরজা জানালা ভাঙচুর করেছে, তার মেয়ের গলার স্বর্ণের চেইন নিয়ে গেছে। তো এই বিষয় এত সহজে ক্ষমা করা যায় না। তো দর্শক, আমির হামজা শুধু জামাতের সাথে লাগতে যে ভিবিনুর শুধু জামাতের সাথে লাগতে যে ধরা খেয়েছে তা না, ওদিকে আসল হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে সাংবাদিক ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস জাস্ট একটা এপিসোড দিয়েছে, আর অনেক মাল মশলা রেডি করছে। সাংবাদিক ইলিয়াস ভিবিনুরের যে দুর্নীতির মহাকাণ্ড ফাঁস করে দিয়েছেন, তথ্যপত্র একদম এম্পিরিক্যাল এভিডেন্স সহ আমাদের সামনে হাজির করেছেন। এটা ভিবিনুরকে একটা কঠিন ধাক্কা দিয়েছে। সে ধাক্কা ভিবিনুর সামলাতে পারেনি, এবং ভিবিনুরের কপাল খারাপ। যেই মুহূর্তে ইলিয়াস পিনাকিদের সাথে ভিবিনুর লাগতে যাচ্ছেন, ওই সময়ে প্রধানমন্ত্রী ইলিয়াস পিনাকিকে কাছে টানছেন। প্রধানমন্ত্রী কেন কাছে টানছেন? প্রথম আলো ডেইলি স্টারের তারেক রহমান বিরোধী শয়তানি যায় নাই। ভারতের আধিপত্যবাদের দালালি করা, এটা প্রথম আলো ডেইলি স্টার আজন্ম চরিত্র। আর প্রধানমন্ত্রী এখন ভারতের বিরুদ্ধে খেলছেন, এ কারণে ভারত বিরোধী অ্যাক্টিভিস্টদের তারেক রহমানের কাছে দরকার, যার ফলে ইলিয়াস পিনাকিকে কাছে টানছেন। ইলিয়াস পিনাকির শুরু কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, ইটস পজিটিভ। এবং সাংবাদিক ইলিয়াসের যে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম বাংলা এডিশনের নিবন্ধন তারেক রহমান সরকার ফিরিয়ে দিয়েছে। এখন বিপিনুর তারেক রহমান যেভাবে ইলিয়াস পিনাকিকে কাছে টানছেন, সেখানে বিপিনুর ইলিয়াস পিনাকিদের সাথে লাগবে কিভাবে? আর ইলিয়াস পিনাকিদের কোনো দুর্বলতা নাই, তারা বাংলাদেশেও থাকেন না, আর তারা দুর্নীতি করবেন এরকম কোনো পদ পদবিও নাই। আর বিপিনুর অলরেডি দুর্নীতি করে ধরা খেয়েছেন। চারদিক থেকে বিপিনুর ফেসে গেছেন। এখন জামাত শিবিরের কাছে মাপ চাইতে আসছেন। এখন কিন্তু মাপ করেনি, তবে জামাত তো নরম সরম, আশা করি মাপ করবে। 2 দিন পর দেখবেন ইলিয়াস পিনাকিদের কাছেও মাপ চাইবে। চাঁদাবাজির মধ্যে নাই, লাইঠালাইঠির মধ্যে নাই। এই জন্যই ছাত্র শিবিরকে পছন্দ করি। অপছন্দ করি তাদেরকে যারা ভাই রাজনীতি করতে আসে নাই, দেশের মধ্যে ভেজাল লাগাইতে আসছে, দ্বন্দ্ব সৃষ্টি করতে আসছে, তাদেরকে অপছন্দ করি। এই কিছুদিন আগে তো আপনারা দেখছেন আমির হামজার সাথে কুষ্টিয়াতে কত বড় গন্ডগোল হয়ে গেল, ওনার গাড়ির উপরে হামলা হইলো, যেটা নিয়ে মামলা হয়েছে। এখন দেখেন উনাকে নিয়ে যারা বেশি বেশি কথা বলতো, সেই আমাদের প্রতিমন্ত্রী ভিপি নূর, উনি কিন্তু এখন উনার প্রতিনিধি পাঠাইছে আমির হামজার সঙ্গে একটা মিস করা যায় কিনা। কারণ আমির হামজা কিন্তু পাওয়ার পলিটিক্স করে। উনি বলছে এই কুষ্টিয়া হচ্ছে আমার কুষ্টিয়া, আমি এখানকার প্রধানমন্ত্রী, আমি যা বলবো তাই হবে। এখানে কে দারোগা থাকবে, কে ওসি থাকবে, কে ডিসি থাকবে, সবকিছু আমার সিদ্ধান্ত হবে। ওই পাওয়ার পলিটিক্সটা করতেছে কিন্তু আমাদের আমির হামজা। আমি তো মনে করি জামাতে যারাই আছেন, যারা এমপি হয়েছেন, তারা ওই আমির হামজার মতো পাওয়ার পলিটিক্স করেন। ভাই ছাড় দিবেন না, যেখানে অন্যায় সেখানেই ঝাঁপায়া বলবেন। কাকে ভয় পাবেন? কিসের ভয়? কেন ভয় পাবেন? আপনাদের সঙ্গে তো জনগণ আছে। জামাতে ইসলাম যে কয়টা আসন পাইছেন, আপনাদের আসনের মধ্যে যেন কোনো মাদক ব্যবসা হইতে না পারে, কোনো চাঁদাবাজি যেন হইতে না পারে, কোনো অরাজকতা যেন হইতে না পারে, কারো উপরে যেন কোনো অন্যায় ভাবে জুলুম না হইতে পারে, দখলদারি না হইতে পারে, বালু ব্যবসা না হইতে পারে। এগুলো কঠিন ভাবে পাহারা দিবেন। স্থানীয় প্রশাসন যদি আপনাদেরকে সহযোগিতা না করে, জনগণকে জানাবেন, জনগণের সাপোর্ট নিয়ে তাদেরকে ভাই এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করে দিবেন। পিছপা হবেন না, ভয় পাবেন না।
আপনাদের এলাকায় আপনারা যদি উন্নতি করতে পারেন, ভবিষ্যতে নির্বাচনে জনগণ আপনাদেরকেই চাইবে। আর আপনারা যদি আপোষ কইরা চলেন তাহলে কিন্তু ছিটকা পইরা যাবেন। হ্যাঁ ভাই, জনগণের সাথে ছলাকলা কইরা বিশ্বাসঘাতকতা কইরা রাজনীতি করার কোনো দরকার নাই। তো রাজনীতিকে পেশা হিসাবে নিয়েন না, দেশের সেবা হিসাবে নেন। দেখেন ভাই ব্রাদার, আমরা কিছুদিন আগেও কিন্তু হুমায়ুন কবির সাহেবকে এতটা সাপোর্ট করতাম না। ইদানিং কেন এত সাপোর্ট করি দেখবেন অনেকেই ওনাকে সাপোর্ট করতেছে। এর পিছনে কারণ কি জানেন? ওনার কর্মফলই উনি পাচ্ছে। কারণ উনি কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান সাহেবের সাথে দেশ বিদেশ বহু জায়গায় গেছে ওনার সহকারী হিসাবে। এখন আইসা কিন্তু উনি প্রতিমন্ত্রীর মর্যাদাটা পাইছে, কারণ উনি সবচেয়ে কাছের মানুষ, আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে কাছের মানুষ। এই যে যত মন্ত্রী দেখেন, আপনি সালাউদ্দিন সাহেবকেও দেখেন, তার চেয়েও বেশি কাছের মানুষ এই হুমায়ুন কবির সাহেব। আর এই হুমায়ুন কবির সাহেব এমন একটা সিদ্ধান্তে আসছে যেটা আপনার এর মধ্যে যাই না গেছেন, সেই মক্কা চুক্তির ব্যাপারে। উনি কিন্তু ওই মক্কা চুক্তির পক্ষে, আর ওই পক্ষে বইলাই কিন্তু উনার বিপক্ষে অনেকেই লেগে গেছে। ওই যে ওনাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে না, আপনি কি এই দেশের নাগরিক কিনা, আপনি কোন দেশের নাগরিক, আপনি কি বাংলাদেশের নাগরিক না ব্রিটিশ নাগরিক, এই ধরনের প্রশ্ন করছে। এর মধ্যে উনি কি উত্তর দিছে? জ্বালাটা কিসের আপনাদের, এত জ্বালা কেন, আপনারা কি ওই 111-এর ওই রকম সরকার আনতে চান কিনা, এরকম একটা ইঙ্গিত দিছে। এই যে কঠিন ভাষায় কথা বলছে, উনাকে কিন্তু জনগণ সাপোর্ট দিচ্ছে এই কথাটা বলার জন্য। কারণ তাকে বলছে ওই যে প্রথম আলো যেদিকে যাবে সেদিকে যাওয়া যাবে না। এই প্রথম আলো যেহেতু ওনার বিপক্ষে চলে গেছে, সেহেতু আমি এই মুহূর্তে হুমায়ুন কবির সাহেবের পক্ষে। কারণ কি জানেন, ভারত তো কোনো মতেই চায় না এই মক্কা চুক্তিটা হোক, এবং আমার মনে হয় আমাদের দেশের এই প্রথম আলো চায় না এই মক্কা চুক্তিটা হোক। যার জন্য দেখবেন এমন বয়ান তৈরি করছে যে উনি বিদেশ থেকে জুইরা করছে উনাকে ভাই এই পদত্যাগ করতে হবে। উনি কিভাবে প্রতিমন্ত্রী হয়, উনার কোন দেশের পাসপোর্ট, কোন দেশের নাগরিক। আরে অতীতের কথা ভুলে গেছেন? অতীতে তো ভাই 30 থেকে 32 জন বিদেশি নাগরিক এই দেশের প্রতিমন্ত্রী ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, এই সংসদে ছিল। তাদেরকে এই প্রশ্ন করতে পারছেন? ওই যে আলগা মোমেন এই দেশের নাগরিকই তো না, তাকে কোনোদিন এই প্রশ্ন করতে পারছেন? এই ধরনের প্রশ্ন করলে তো ভাই কানের লতি চিয়া ফেলাইতো ওই সরকার তো ভাই ছিল জুলুমবাজ, এই ধরনের কথা বলার সুযোগ দিত না। কিন্তু আপনারা জুলুমবাজ হইেন না, জুলুমবাজি করে টিকা থাকতে পারবেন না। জনগণ খুবই চালাক। ওই যে দেখেন না, উনি ফলস কথা বলতেছে, নাটক করতেছে, টেলিফোনে যে দেখা যাচ্ছে উনি কিন্তু বুঝতেছে না, জনগণ বুঝতেছে। এইভাবে জনগণ সবাই বুঝে কে কি করতেছেন, কে কোন পথে হাঁটতেছেন। এই যে নুরু সাহেব, এই যে রাশেদ খান যে পথে হাঁটা শুরু করছে, ওইটা কিন্তু এই দেশের জনগণ মাইনা নিবে না। দেরি তো হইলেও নুরু সাহেব বুঝা ফেলাইছে, ভিতর থেকে বোধহয় চাপও আসছে, যার জন্য আমির হামজা সাহেবের সাথে আপোষ করার জন্য লোকজন পাঠাইছে। আরো ঠিক হয়ে যাবে, সামনে দেখবেন আরো সোজা হয়ে যাবে। ওই সাপ মইরা গেলে যেভাবে সোজা হয়ে যায় ওরকম সোজা হয়ে যাবে। আর সাপ যখন জিন্দা থাকে তখন কিন্তু আর সোজা হয় না, আঁকা বাঁকা পথে চলতে থাকে। ওই আঁকা বাঁকা পথে চললেন না, রাজনীতি শেষ হয়ে যাবে, রাজনীতির মৃত্যু হয়ে যাবে। এই দেশের মানুষ ওই আগের মতো বোধাই নাই। ভাই ব্রাদার, সাপের কামড়ে পৃথিবীতে যত মানুষ মারা যায় তার চেয়ে বেশি মারা যায় কিভাবে জানেন? মানুষের কথার বিষে। এই মানুষের এই জীবের মধ্যে কিন্তু মারাত্মক বিষ আছে। এই কথা দিয়ে আপনি মানুষকে মাইরা ফেলতে পারবেন, ধ্বংস করে দিতে পারবেন। যেটা শুরু করছিল নূর সাহেব আর এই যে রাশেদ খান, হ্যাঁ, সচিব পদমর্যাদায় এই রাশেদ খান, হাঁটার স্টাইলই তো বদলে গেছে। এক হাতে টেলিফোন, হাঁটে যেভাবে ভাই দেখতেই অন্যরকম লাগে, বোঝাই যায় পাওয়ার দেখাচ্ছে। কিন্তু এই পাওয়ারে কাজ হবে না, সত্যের পথে আসতে হবে, সত্যের পাওয়ার সঞ্চয় করতে হবে। মিথ্যা পাওয়ার দিয়া এই দেশের মানুষকে বশ করতে পারবেন না। মানুষ সত্যের পথে আছে। দেখেন না, এই যে হুমায়ুন কবির সাহেব কিছুদিন আগেও কিন্তু মানুষের আলোচনার মধ্যে ছিল না, কেউ তেমন ভাবে চিনত না। যেহেতু উনি সঠিক পথে আছে, যার জন্য জনগণ এখন ওনাকে সাপোর্ট দিচ্ছে, এবং বিএনপিকেও কিন্তু অনেকে পছন্দ করতেছে, কারণ বিএনপি সঠিক পথে আছে। চীনের সাথে বন্ধুত্ব, পাকিস্তানের সাথে বন্ধুত্ব, টার্কির সাথে বন্ধুত্ব, সৌদি আরবের সাথে বন্ধুত্ব, এটা তো ভাই পাওয়ার। এই ব্যাপারগুলো জনগণ খুবই পছন্দ করতেছে, যার জন্য বললাম সঠিক পথে আছে। যেদিন দেখবো ভাই মক্কা চুক্তির কাছাকাছি যায় নাই, মক্কা চুক্তি হয় নাই, এবং চীনের সাথে যেসব চুক্তিপত্র করার কথাবার্তা বলা হয়েছে সেগুলো করা হয় নাই, ওনারা ওই আগের মতো পার্শ্ববর্তী দেশের দিকে চলে গেছে। ওই আগের সিস্টেমে যখনই চলে যাবে তখনই আবার সরে আসবো, তখন ওনাদেরকে আর পছন্দ করবো না, ওনাদের সমালোচনা করব। এই হুমায়ুন কবির সাহেবেরও সমালোচনা করব যদি মক্কা চুক্তি না হয়। যতক্ষণ পর্যন্ত এই মক্কা চুক্তি না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত চীনের সাথে যা কথাবার্তা দিছে এগুলো বাস্তবায়ন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু বেশি দিন অপেক্ষা করার দরকার নাই, এই বছরের মধ্যেই ফায়সালা হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, বিরোধী দল মুখে যত কথাই বলুক না কেন, ভিতরে ভিতরে কিন্তু এই সরকারকে সাপোর্ট দিচ্ছে, সরকারকে সাহস দিচ্ছে, সরকারকে সহযোগিতা করতেছে। কারণ সরকার যে পথে যাচ্ছে ওই একই পথে যাওয়ার কথা তো বিরোধী দলের। সরকারই যেহেতু যাচ্ছে, কেন সাপোর্ট দিবে না বলেন? বিরোধী দলের কাজটা কি? বিরোধী দলের কাজটাই তো হচ্ছে সরকারকে সঠিক পথে নিয়ে যাওয়া। একটা কথা মনে রাখবেন, একটি দেশ চলে সরকার এবং বিরোধী দল, এই দুজনের দ্বারাই কিন্তু একটা দেশ চলে। ভাই দেশ সঠিক পথেই যাচ্ছে, একটু অপেক্ষা করতে হবে, মাথা গরম করা যাবে না, সরকারের একটু সময় দিতে হবে। সরকার তো সময় চাচ্ছে, আর আমরাও দেখতে পাচ্ছি সরকার তো সঠিক পথেই আছে। সঠিক পথ বলতে কি ভাই? সোজা অঙ্ক ভাই। সঠিক পথটা হচ্ছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা যা করছে
তা করা যাবে না। উনি যে পথে গেছিল, হাসিনা যে পথে গেছিল এই পার্শ্ববর্তী দেশে, ওই পথে যাওয়া যাবে না। নতুন রাস্তা খুলতে হবে, নতুন রাস্তা ওদেরকে টেনে আনতে হবে। ওরা পাগল হয়ে গেছে। মনে হইতেছে কি জানেন, তারেক রহমান সাহেব রাগ কইরা শ্বশুর বাড়িতে যাইতেছে না, শ্বশুর পক্ষ থেকে শালা শালি যা আছে সবাই মিলে চাপ দিতেছে, না দুলাভাই আসতে হবে আসতে হবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কারণ ওই মক্কা চুক্তি এইটা যেন না হয়। এটা হওয়া মানে কি জানেন, বাংলাদেশ নতুন রাস্তায় চলে গেল, নতুন বাংলাদেশের পথে চলে গেল। এটা মাথায় রাখেন। যার জন্য আসেন সবাই মিলা সরকারকে উৎসাহ দেই, সরকারের পাশে থাকি। আর পাশে থাকার মানে এটা বুঝে নিয়েন না, যারা ওই যে টেলিফোনে ভুয়া কথা বলে, যারা মানুষকে ঠকায়, যারা বিভেদ তৈরি করতে চায়, তাদের পাশে থাকা যাবে না। পররাষ্ট্র নীতিমালার দিকেই নজর দিতে চাই। এই দিকটা যদি ঠিক হয়ে যায় না, ধীরে ধীরে বাকি সব কিছু ঠিক হবে। আর ঠিক না হইলে বিরোধী দল ঠিক করবে, তাদের দায়িত্ব ঠিক করার। অন্যের মঙ্গল কামনা করলেই নিজের মঙ্গল হয়। এই পররাষ্ট্র নীতিমালার ব্যাপারে আমরা সরকারের মঙ্গল কামনা করি। দর্শক, ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট বক্স খোলা রয়েছে। তো দর্শক, দেখা হবে নতুন কোন এক ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।